প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই তোমরা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকবে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, গভর্নমেন্ট নর্মাল কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটি কোর্স রয়েছে। সেই কোর্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কস্ট কনসেপ্ট অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন নিয়ে আজকে আলোচনা করব। Learning outcome, knowing about different types of cost and solve the mathematical problem. প্রথমে আমরা একটু জেনে নেই কস্ট বলতে কি বোঝায়। Cost is measurement is monetary terms of the amount of resources used for some purposes. The value paid at the time of collecting goods and services is called cost. Capital expenditure may be cost, and long-term benefit can be received from cost. An example, for example, এখানে দেওয়া আছে for getting plant, equipment, land, furniture and other fixed asset. তাহলে যেগুলো আমরা দীর্ঘমেয়াদী পাবো এবং যেগুলো থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হবে এবং যেগুলো আমরা খরচ করে মূল্য পরিশোধ করেছি কিন্তু এখনও তার সেবা গ্রহণ করিনি, এমন ধরনের হিসাবগুলোকে আমরা কস্ট বলতে পারি। আর উদাহরণ হিসেবে আমরা দেখলাম যেমন প্লান্ট, ইকুইপমেন্ট, ল্যান্ড, ফার্নিচার, অর্থাৎ ফিক্সড যেই ধরনের খরচগুলো হয়ে থাকবে সেগুলি মূলত হচ্ছে আমাদের অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক্সপেন্সেস, what is the meaning of expenses? Expenses is a part of cost. তার মানে হচ্ছে কস্টের একটা অংশ হচ্ছে এক্সপেন্সেস, which is expired and deductible from revenue. Expenses is all expired cost, মানে যে সমস্ত কস্ট এক্সপায়ার্ড হয়ে যাবে সেগুলি আমাদের এক্সপেন্স হিসেবে রূপান্তর হবে। which is deductible from revenue. Revenue transactions are considered as expenses and only short-term benefit is received from expenses. তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারলাম। এটা হচ্ছে শর্ট টার্মের জন্য হবে এবং এটা রেভিনিউ ট্রানজ্যাকশন হবে এবং এটা অল এক্সপায়ার্ড কস্ট হবে। এগুলো যদি হয়ে থাকে তাহলে সেগুলো হবে এক্সপেন্সেস। ফর এক্সাম্পল, সেলিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এক্সপেন্সেস। ডিফারেন্স বিটুইন কস্ট অ্যান্ড এক্সপেন্সেস তোমরা বাড়ির কাজ হিসাবে হোমওয়ার্ক করবে। কস্ট এবং এক্সপেন্সের মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখলাম, যেমন কস্ট এটা হচ্ছে লং টার্ম, এক্সপেন্স এটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তারপর কস্ট, সার্ভিস অ্যান্ড রেভিনিউ যেগুলো আমাদের গুডস অ্যান্ড সার্ভিস যেগুলো নট এক্সপায়ার্ড আর এক্সপেন্স হবে when cost expired then called expenses. এক্সাম্পল হিসেবে আমরা দেখেছিলাম ল্যান্ড, ইকুইপমেন্ট, ফার্নিচার এটসেট্রা। এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, insurance expense, those are expenses. জেনারেল কস্ট ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। কস্টকে জেনারেল কনসেপ্টে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আর একটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে রয়েছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড। নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ।
আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ যেগুলো আমাদের উৎপাদনের সাথে জড়িত থাকবে সেগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলবো, আর যেগুলো উৎপাদনের সাথে জড়িত নয় এমন ধরনের কস্টগুলো হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, আর নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে সেলিং এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এগুলো মূলত অপারেটিং এক্সপেন্স সেলসের মধ্যে রয়েছে। আমরা একটু দেখি কস্ট ক্লাসিফিকেশন অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কস্টকে যেভাবে ভাগ করা হয়ে থাকে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমাদের যেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় তার মধ্যে একটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। মূলত আমাদের এই অঙ্কে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলবে, অর্থাৎ আয় ব্যয় বিবরণী। ব্যালেন্স শিট খুব বেশি এই অঙ্কে চাওয়া হয় না। ওনার সিকিউরিটি ইকুইপমেন্ট এটাও তেমন থাকবে না, তবে আমাদের ইনকাম স্টেটমেন্ট কীভাবে তৈরি করতে হয় সেটাই নিয়ে আমাদের মূলত আলোচনার বিষয় হবে। ইনকাম স্টেটমেন্ট আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখে নেই। ইনকাম স্টেটমেন্ট, সেলস থেকে নিট সেলসটা বাদ যাবে। সেলস থেকে যদি আমাদের সেলস রিটার্ন বাদ দেওয়া হয়, অর্থাৎ সেলস থেকে যদি আমি সেলস রিটার্ন বাদ দিই তাহলে আমাদের চলে আসবে নিট সেলস। যেমন এখানে আমরা কাল্পনিক কিছু ইমাজিনারি সংখ্যা ধরে কাজ করলাম। 3 লক্ষ টাকা থেকে যদি 10,000 টাকা বাদ দেওয়া হয় তাহলে 2,90,000 টাকা হবে আমাদের নিট সেলস থেকে আমাদের কস্ট অফ গুড সোল্ড বাদ দিতে হবে। নিট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে যেমন 2,90,000 টাকা হচ্ছে আমাদের নিট সেলস, আর কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 1,50,000 টাকা। 2,90,000 টাকা থেকে 1,50,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে 1,40,000 টাকা। এই সংখ্যাগুলো হচ্ছে ইমাজিনারি সংখ্যা ধরে আমরা কাজ করছি। গ্রোস প্রফিট বের হবে 1,40,000 টাকা। তার মানে হচ্ছে নিট সেলস থেকে যদি আমি কস্ট অফ গুড সোল্ড বাদ দিই তাহলে আমি গ্রোস প্রফিট পাবো। এবার গ্রোস প্রফিট থেকে আমাদের অপারেটিং এক্সপেন্সটা বাদ দিতে হবে, যেটি মূলত আমাদের নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের মধ্যে আমরা একটু আগে দেখেছিলাম যে এক্সপেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আর একটি হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। তো নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটি মূলত অপারেটিং এক্সপেন্সেস, তার মধ্যে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুটি যোগ করলাম। 30,000 টাকা আর 20,000 টাকা যোগ করলে হবে 50,000 টাকা। 1,40,000 টাকা থেকে যদি 50,000 টাকা বাদ দেওয়া হয় তার মানে হচ্ছে গ্রোস প্রফিট থেকে যদি আমি অপারেটিং এক্সপেন্স বাদ দিই তাহলে পাবো অপারেটিং প্রফিট 90,000 টাকা। এবার এই অপারেটিং প্রফিট থেকে যদি প্রশ্নে আমাদের ইনকাম ট্যাক্সের পরিমাণ উল্লেখ থাকে তাহলে আমরা ইনকাম ট্যাক্সটা বাদ দেব। এখানে 90,000 টাকা থেকে ইনকাম ট্যাক্স 5,000 টাকা বাদ দেওয়া হলো, তাহলে নিট প্রফিট আফটার ট্যাক্স 85,000 টাকা। তার মানে অপারেটিং প্রফিট যেটা আমরা পেলাম সেটাকে বলা হয় নিট প্রফিট বিফোর ট্যাক্স। এখন যদি আমাদের প্রশ্নে ট্যাক্সের কথা উল্লেখ না থাকে তাহলে এই অপারেটিং প্রফিটই হবে আমাদের নিট প্রফিট। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা ভালোভাবে শিখতে হবে অঙ্ক করার জন্য, মনে রাখতে হবে। আর যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্ক করা খুব সহজ হবে। কিভাবে? সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, নিট সেলস আসবে, নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, আসবে হচ্ছে গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিব, আসবে হচ্ছে অপারেটিং প্রফিট থেকে আমরা ইনকাম ট্যাক্স বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব নিট প্রফিট আফটার ট্যাক্স। এই অংশে আমাদের একটি অংশ ছিল সেটা হচ্ছে নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো আমরা সেই মান নিয়ে কাজ করব, অঙ্ক নিয়ে কাজ করব। যদি আমাদের প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না থাকে তাহলে আমাদের কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের করে নিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদের যে একটা শক লাগবে সেটা আমাদের ভালোভাবে শিখতে হবে, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। যেমন অপারেটিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, এই মানে প্রারম্ভিক যে র ম্যাটেরিয়ালস থাকবে সেই র ম্যাটেরিয়ালসের সাথে আমাদের পার্সেস যোগ হবে। একটা কাল্পনিক সংখ্যা ধরা হয়েছে 25,000 টাকা, পার্সেস হচ্ছে 5,000 টাকা, মোট হচ্ছে 30,000 টাকা। এবার পার্সেস রিটার্ন অ্যান্ড পার্সেস রিটার্ন এবং ডিসকাউন্ট এই দুটো আমাদের
এই নিট যেই পার্সেস থাকবে সেই পার্সেস থেকে আমাদের বাদ যাবে। বাদ যাওয়ার পর 30,000 টাকা, 2,000 টাকা আর 3,000 টাকা, 5,000 টাকা বাদ দিলে আমাদের 25,000 টাকা আসে। এই 25,000 টাকা থেকে ট্রান্সপোর্টেশন ইন যেটা অর্থাৎ ক্রয় পরিবহন যেটা আমরা জানি, এই ক্রয় পরিবহন যোগ হবে। তার মানে হচ্ছে 25,000 টাকার সাথে যদি 2,000 টাকা যোগ করি হবে 27,000 টাকা। এই 27,000 টাকা বলা হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর। তার মানে হচ্ছে আমাদের যে ওপেনিং র মেটেরিয়ালস থাকবে তার সাথে পার্সেস যোগ করব, পার্সেস রিটার্ন বাদ দিব, পার্সেস ডিসকাউন্ট বাদ দিব এবং ট্রান্সপোর্টেশন ইন যোগ করব। যোগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ। 27,000 টাকা বের করলাম। লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। তোমাদের প্রশ্নে এই ওপেনিং র ম্যাটেরিয়ালস এবং ক্লোজিং র ম্যাটেরিয়ালস এই অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে, সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। তো 27,000 টাকা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল র ম্যাটেরিয়ালস ছিল, সেই অ্যাভেলেবেল র ম্যাটেরিয়ালস থেকে আমরা ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বাদ দিব। 27,000 থেকে যদি 3,000 টাকা বাদ দিই তাহলে হবে 24,000 টাকা। এরপর হচ্ছে র ম্যাটেরিয়ালস আর কনজিউমড। 27,000 টাকা থেকে 3,000 টাকা অর্থাৎ ক্লোজিং র ম্যাটেরিয়ালস বাদ দিলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে র ম্যাটেরিয়ালস কনজিউমড। এই র ম্যাটেরিয়ালস কনজিউমের সাথে আমাদের যেই ম্যানুফ্যাকচারিং কস্ট বলা হয়েছিল অর্থাৎ ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, আরও আদার ডাইরেক্ট যেই এক্সপেন্সেসগুলো আছে সেগুলো এখানে যুক্ত হবে। তো মূলত আমাদের এখানে ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট আদার ডাইরেক্ট এক্সপেন্স আছে, আর ডাইরেক্ট র মেটেরিয়ালস তো অলরেডি আমরা ফার্স্টে যোগ করলাম। ডাইরেক্ট লেবার এবং আদার ডাইরেক্ট এক্সপেন্সেস এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে প্রাইম কস্ট। যেমন এখানে আমাদের 24,000 টাকা ছিল, 24,000 টাকার সাথে আমরা পরবর্তীতে আরও 4 আর 2 6,000 টাকা যোগ করলাম, যোগ করে আমরা 30,000 টাকা পেলাম। এই 30,000 টাকা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। তার সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে 30,000 প্লাস 5 35,000 টাকা। এই 35,000 টাকা হচ্ছে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমাদের যোগ হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, বাদ যাবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। যদি আমাদের প্রশ্নে সেল অফ স্ক্র্যাপ দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই সেটা এখান থেকে মাইনাস করে দেব। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করব, সেল অফ স্ক্র্যাপ যদি থাকে তাহলে সেটা আমরা মাইনাস করব। মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমাদের ওপেনিং ফিনিশ গুডস যোগ হবে, বাদ যাবে ক্লোজিং ফিনিশ গুডস। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমাদের আগে দেখেছিলাম যে নিট ইনকাম থেকে অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমাদের গ্রোস প্রফিট থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমাদের এই কস্ট অফ গুডস সোল্ড আমরা বাদ দিয়ে দিব, আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের বের করে নিতে হবে। তবে শুধুমাত্র প্রশ্নে তোমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে এমন না, আর অনেক কিছু চাইতে পারে, যেমন রিকোয়ারমেন্ট হিসেবে দিতে পারে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ, অথবা প্রাইম কস্ট, তারপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এগুলো নির্ণয় করো। তাহলে কিন্তু অবশ্যই এরকম ধাপে ধাপে এগুলো বের করবে এবং উত্তরে আবার যেইটার রিকোয়ারমেন্ট থাকবে সেটা তোমরা সেভাবে লিখে দিবে। আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম সেটা আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে ইনভেন্টরিজ। আমাদের মূলত 3 ধরনের ইনভেন্টরিজ থাকে একটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, আরেকটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, আরেকটা হচ্ছে ফিনিশ গুডস। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যদি তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যাও, গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে দেখবে প্রথম অর্থাৎ ট্রাক থেকে আনলোড করা হচ্ছে একেবারে থান যেই কাপড়গুলো, এটাকে বলা হয় আমাদের একেবারে ফ্রেশ র ম্যাটেরিয়ালস। এরপর এটা তুমি যদি আরেকটু গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরের দিকে যাও তাহলে দেখবে সেই কাপড়গুলোকে কাটা হচ্ছে, কোথাও কোথাও আবার সেগুলোকে সেলাই করা হচ্ছে, কোথাও সেগুলোকে আবার ড্রাই করা হচ্ছে, কোথাও আবার এগুলো ওয়াশ করা হচ্ছে। এগুলোকে বলা হয় আমাদের ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ অনগোয়িং প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইন প্রসেস। আর ফাইনালি ফিনিশ গুডস, যেটা একেবারে বিক্রয়ের জন্য রেডি হয়ে যাবে অর্থাৎ মার্কেটে সেল করবে ফিনিশ গুডস, সেটা হচ্ছে আমাদের একেবারে প্যাকেট করে মার্কেটে সেল করার জন্য রেডি হবে, সেটা হচ্ছে আমাদের ফিনিশ গুডস। তাহলে একটি প্রতিষ্ঠানে 3 ধরনের আমাদের ইনভেন্টরিজ থাকতে পারে, একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস যেটা একেবারে ফ্রেশ র ম্যাটেরিয়ালস, আরেকটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস নট ফিনিশ নট র ম্যাটেরিয়ালস, আরেকটি হচ্ছে ফিনিশ গুডস সেটা।
আর এটা এরকম থাকতে পারে ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং, ওপেনিং হচ্ছে শুরুতে আর ক্লোজিং হচ্ছে শেষে। এটা তারিখও আকারে থাকতে পারে অথবা লিখেও দিতে পারে। যদি ওপেনিং লেখা থাকে তাহলে সহজেই বুঝতে পারতেছি ওপেনিং, আর যদি আমাদের তারিখ থাকে তাহলে তারিখ দেখেও আমাদের বুঝে নিতে হবে এটা কি ওপেনিং নাকি ক্লোজিং। তো ওই জায়গায় আমাদের আরেকটি ছিল ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেই সমস্ত ট্রানজ্যাকশনগুলো থাকবে বা যেই হিসাবগুলো থাকে আমরা সেগুলো একটু দেখি। সেটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, তারপর স্যালারিজ, তারপর রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যে সকল উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে এরকম প্রশ্ন থাকবে, সেগুলো দেখে বুঝে নিতে হবে এটা কি ফ্যাক্টরি ওভারহেড কিনা অথবা এটা সেলিং এক্সপেন্স কিনা। তো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যে সমস্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, স্যালারিজ, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, ফুয়েল, পেট্রোল, ডিজেল, লাইট, ডিজেল ইটসেট্রা, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ফ্যাক্টরি সাপ্লাইজ, ডেপ্রিসিয়েশন, সিকিউরিটি সার্ভিস অ্যান্ড আদার এক্সপেন্সেস। এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে যেগুলো থাকবে, সেলসম্যান স্যালারিজ, সেলসম্যানস কমিশন, সেলস পারসন ট্রাভেলিং এক্সপেন্সেস, সেলস ডিসকাউন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে পারচেস ডিসকাউন্ট আর একটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। পারচেস ডিসকাউন্ট থেকে, পারচেস ডিসকাউন্টটা মূলত পারচেস থেকে আমরা লেস করি, কিন্তু সেলস ডিসকাউন্টটা কিন্তু সেলস থেকে লেস হবে না, কারণ সেলস ডিসকাউন্টটা আমাদের হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তারপর ডেলিভারি এক্সপেন্স, শোরুম রেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, প্যাকেজিং এক্সপেন্স অ্যান্ড আদার এক্সপেন্স। এগুলো মূলত আমাদের সেলিং এক্সপেন্সের মধ্যে থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অফিস স্যালারিজ, অফিস সাপ্লাইজ ইউজড, টেলিফোন এক্সপেন্সেস, অফিস অফিস রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ব্যাংক চার্জ, লিগাল চার্জ, অডিট ফিস, ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, রিপেয়ার্স অফিস ইকুইপমেন্ট। এগুলো মূলত আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ইনক্লুডেড। এবার আমরা একটা প্রবলেম নিয়ে কাজ করব। প্রবলেম 1 আমরা একটু দেখি। লাস্ট মান্থ সাইবার গেমস রিটেলার had total sales of টাকা 29 lakh, selling expenses of টাকা 4,20,000 and administrative expenses of টাকা 3,60,000. The company had merchandise inventory of টাকা 4,80,000, purchased additional merchandise inventory for টাকা 13 lakh, had indirect merchandise inventory of টাকা 3,40,000. Required prepare an income statement for the company for the month। ওই মাসের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের এই জায়গাতে আমাদের নেট সেলস দেওয়া আছে, নেট সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই তাহলে পাবো হচ্ছে গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে পাওয়া যাবে নেট ইনকাম। আমরা দেখি তাহলে কিভাবে করতে হবে। সাইবার গেমস রিটেলার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ ইন্ডেড, যে মান্থ দেওয়া থাকবে সেটা লিখবে। পার্টিকুলার্স টাকা টাকা, অর্থাৎ তোমাদের এই অঙ্কটা যদি সলিউশন করতে চাও তাহলে এরকম একটি সক কাটতে হবে। প্রথম 3 কলাম বিশিষ্ট প্রথম যে কলাম এটার মধ্যে পার্টিকুলার্স থাকবে, তারপর হচ্ছে টাকা, এরপর হচ্ছে টাকা। পার্টিকুলার্সের মধ্যে সেলস 29 লাখ টাকা, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ যাবে। কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ এখানে উল্লেখ নেই, আমরা বের করে নিব। সেটা কিভাবে, বিগিনিং মার্চেন্টেজ ইনভেন্টরিজ যেটা প্রশ্নে দেওয়া ছিল 4,80,000 টাকা, তার সাথে আমাদের পারচেস মার্চেন্টাইজ ইনভেন্টরি এটা অ্যাড হবে। 4,80,000 সাথে যদি আমি 19 লাখ টাকা যোগ করি তাহলে পাবো 23,80,000 টাকা। 23,80,000 টাকা থেকে আমাদের ইন্ডিং মার্চেন্টাইজ ইনভেন্টরি এটা বাদ দিতে হবে, বাদ দিলে পাওয়া যাবে 20,40,000 টাকা। এবার 29 লাখ থেকে যদি আমি 20,40,000 টাকা বাদ দিই পাওয়া যাবে হচ্ছে 8,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে আমাদের অপারেটিং এক্সপেন্সটা বাদ দিতে হবে। এই প্রশ্নে দুটি অপারেটিং এক্সপেন্স ছিল, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটি হলো সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পরিমাণ হচ্ছে 3,60,000 টাকা এবং সেলিং এক্সপেন্সের পরিমাণ হচ্ছে 4,20,000 টাকা। টোটাল হচ্ছে 7,20,000 টাকা। এবার 8,60,000 টাকা থেকে যদি 7,80,000 টাকা আমি মাইনাস করি তাহলে পাবো
80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে আমাদের নিট ইনকাম, যেটা আমাদের এই প্রশ্নে রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছিল যে আমাদের নিট ইনকামের পরিমাণ কত হবে। তো আমরা এটা খুব সহজেই কীভাবে বের করতে হয় সেটা শিখলাম। তো তোমাদের জন্য আরেকটি হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় সবাই চেষ্টা করবে কীভাবে এটা করা যায়। Problem 2. A manufacturing company produced a bicycle. The company had 26 units to 60 units of opening inventory costing taka 700 per unit in 2014. During the year 2014, the company sold 2,150 bicycle at a gross profit of 20% on sale. Cost of materials per unit was taka for 420. Direct labor cost per bicycle was 4 hours at taka 4 per hour. Factory overhead was charged at taka 5 per direct labor hour. Administrative and selling expenses amounted to taka 1,20,000. The finished inventory at close was 110 units. Prepared income statement of cost of goods sold and income statement. তো তোমরা এই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করবে। তোমরা এটা ছবি তুলে নেবে, ছবি তুলে নিয়ে তারপর সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করবো সেটার সলিউশন দিতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অল, গুড বাই।